5.5 মাস প্রেগনেন্ট অবস্থায় আমার পার্মানেন্ট জব থেকে বিনা দোষে বিনা কারণে আমাকে টার্মিনেট করা হয়। মানে কি আমার প্রেগনেন্সিটা আমার অপরাধ? আমি প্রেগনেন্ট হওয়ার কারণে আমাকে চাকরিচ্যুত করা হলো। এবং কতটুকু ঘৃণিত চিন্তা ভাবনা, তারা এটা চেয়েছে যে আমাকে প্রেগনেন্ট অবস্থায় জেল খাটাবে, শিক্ষা দিয়ে ছাড়বে। এটা জাস্ট যুদ্ধের শুরু। আমার উপর আরো যে কি আসতে যাচ্ছিল আমি তখন কিছুই জানি না। আমি সঞ্জনা, খুবই সিম্পল মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে। খুব সাধারণ আমার জীবনযাপন। ছোটবেলা থেকে পড়ালেখা নিয়ে খুবই সিরিয়াস ছিলাম, বাবার প্রেশারে যে যাই হোক না কেন পড়ালেখায় একদম ফার্স্ট হতে হবে। আমি নাচও শিখতাম, গানও গাইতাম। আর 10টা মিডল ক্লাস পরিবারের মেয়ের মতো আমার জীবনটাও খুবই সাধারণ ছিল, সিম্পল ছিল। আমি চাইতাম কি আমি বউ হব, আমার বিয়ে হবে, আমার সংসার হবে, আমার একটা ফুটফুটে বাচ্চা হবে, তাকে নিয়ে আমি স্কুলে যাব, রান্নাবান্না করব, এগুলোই আমার স্বপ্ন ছিল। আস্তে আস্তে করে সব স্বপ্নই পূরণ হচ্ছিল। 2024 সালে আমাদের একজন মিউচুয়াল কলিগ, একজন বড় বোন, আমাকে এবং মাজহারকে দুজনকেই যোগাযোগ করেন। সামহাও কোনো একটা ইভেন্টের কারণে আমাদের কথা হচ্ছিল এবং বলেন যে তোমরা তো এখনো বিয়ে করো নাই, তো তোমাদের বিয়ের কথা চালালে কেমন হয়। তো মজার ছলে আমরা বলি যে ঠিক আছে। আমার হাজব্যান্ড মাজহার, উনি খুবই সিম্পল এবং আমি বলবো সুন্দর মনের একজন মানুষ। আমার মতো সিম্পল দেখেই হয়তো বা আমার সাথে ওনার দেখা, পরিচয়, মনের মিল এবং শেষ পর্যন্ত সেটা বিয়েতে গড়ায়। পড়ালেখা শেষ করলাম, আমি জব স্টার্ট করলাম, আমার বিয়ে হলো। তারপর আল্লাহ আমাকে সবচাইতে বড় ব্লেসিংটা দিলেন। একটা মেয়ের স্বপ্ন থাকে মা হওয়া। আমি জানতে পারলাম আমি মা হতে চলছি। যেহেতু আমি মার্কেটিং, ব্র্যান্ডিং এবং পিআর নিয়ে কাজ করি, আমার দেখা যায় যে অনেক সময় অনেক ইভেন্ট থাকে। সেই ইভেন্টটা সকাল থেকে অনেক রাত পর্যন্ত চলে। অনেক সময় ইভেন্ট 10টায় শেষ হয়, বাট সব কাজ গুটিয়ে হয়তো আমার বাসায় যেতে যেতে 12টা 1টা বেজে যায়। অনেক সময় শ্যুট থাকে। তো এইসব সময়ে তো ধরা বাঁধা সময় মেনটেন করে চলা যায় না। তো কখনো কোনো দিন আমাকে এইটার কারণে ওনার কাছে জবাবদিহি করতে হয়নি বা বলতে হয়নি যে সন্ধ্যা 7টায় আমার অফিস শেষ হয়েছে, কেন আমার বাসায় যেতে 9টা বাজবে। আমি আমার অনেক কলিগদেরকে দেখেছি, অনেক সম্ভাবনাময় নারী কলিগদের, যাদের ফিউচার অনেক ব্রাইট ছিল। জাস্ট বিকজ অফ বিয়ে, জাস্ট বিকজ অফ বেবি, তাদেরকে কিন্তু তাদের ক্যারিয়ার গিভ আপ করতে হয়েছে। ইভেন আমার মাকে, আমার মা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার ভাইকে পেটে নিয়ে, আমার ভাইকে ছোট রেখে উনি ইঞ্জিনিয়ারিং পড়া কমপ্লিট করেছে। আমার নানি অনেক সাপোর্ট করেছে তখন। আর পরবর্তীতে যখন আমি হই পেটে, তখন কমপ্লিকেশনসের কারণে এবং ফ্যামিলি সাপোর্ট না থাকার কারণে আমার মা কিন্তু একজন সম্ভাবনাময়ী ইঞ্জিনিয়ার ছিলেন। ওনাকে ওনার ক্যারিয়ার গিভ আপ করতে হয়েছিল। আমার নিজের জীবনেও এরকম ঘটনা ঘটতে চলেছিল। আমার জীবনেও এরকম একটা অনেক বড় ঝড় এসেছিল। আমি বলবো একটা কাল রাত, যেই রাত বা যেই অধ্যায়টার কথা আমি কোনোভাবে মনে করতে চাই না। অ্যান্ড সিরিয়াসলি, মানে আই হ্যাড টু গো থ্রু আ লট অফ ডিফিকাল্টি। মাই প্রেগনেন্সি ওয়াজ অ্যাট রিস্ক। এবং যেই প্রতিষ্ঠানের হয়ে আমি কাজ করেছি 5.5 মাস আমার বাচ্চাটাকে পেটে নিয়ে, জাস্ট বিকজ অফ আই অ্যাপ্লাইড ফর ম্যাটারনিটি লিভ, ওনারা আমাকে টার্মিনেট করে। আমি যে চাকরিতে তখন চাকরিরত ছিলাম, সেটাতে আমি পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবেই চাকরি করছিলাম। আমার অফিসেরই বেশ কিছু ফিমেল কলিগ যারা চাকরি ছেড়ে গেছেন, তাদের কাছ থেকে আমি জানতে পারি অবিবাহিত কোনো এমপ্লয়ি যখন বিয়ে করেন বা বিয়ের পর যখন তারা সন্তান সম্ভবা হন,
তাদেরকে বেশ ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যেতে হয়। বাট আমি না বিশ্বাস করিনি। আমার প্ল্যানেই ছিল যে আমি আসলে বেবি নিতে চাচ্ছি, আমি আমার পরিবারটাকে সামনে আগাতে চাচ্ছি, সেভাবে আমি ইনফর্মও করেছিলাম। যখন আমি কনসিভ করি ফাইনালি, আমি খুব ভয় পেতাম এবং স্বাভাবিকভাবে আমি কাউকে জানাতে চাইনি। এবং আমার ডক্টর যিনি ছিলেন তিনিও বলেছেন যে প্রথম 3 মাস আসলে এত মানুষকে না জানানোই ভালো। তখন আমার সব কিছু আলহামদুলিল্লাহ ভালো, এবং তখন আমি জানতে পারি যে আমার ছেলে হবে। তখন ম্যাটারনিটি লিভের জন্য আমাকে অ্যাপ্লাই করতেই হবে। তো আমি আমার লয়ারকে বলি যে আসলে আমি তো আমার অফিসে এই ধরনের একটা কিছু সেন্স করতে পারছি, মানে কী করব। তখন উনি বললেন যে আমাদের বাংলাদেশ লেবার ল বলে যে আপনার এক্সপেক্টেড যে ডেলিভারি ডেট সেটা থেকে মানে মিনিমাম 2-3 মাস বা 4 মাস আগে যদি জানান আপনি সেফ সাইডে থাকবেন। আর আমি আমার অফিসের জানতে চাচ্ছিলাম যে আপনাদের রুলসটা কি। প্রত্যেক অফিসেরই তো একটা রুল থাকে যে ম্যাটারনিটি লিভ এত তো ওনারা কোনোভাবে আমাকে জানাচ্ছিল না। সামহাও আমার আরেকজন মেয়ে কলিগ ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে দেখে আমাকে বলে যে সঞ্জনা আপু, আমাদের কন্ট্রাক্টে এটা লেখা আছে যে 4 মাসের একটা লিভ। ওনার কন্ট্রাক্টে ওটা লেখা ছিল, কিন্তু আমি যেহেতু পরে জয়েন করেছি আমার কন্ট্রাক্টে ম্যাটারনিটি লিভ সম্পর্কিত কিছু লেখা ছিল না। ফেব্রুয়ারি মাসে আবার প্রেশার ফল করে, হাত পা কেঁপে আমার প্রচণ্ড ঘাম হয় এবং আমি সেন্সলেস হওয়ার অবস্থা হয়। একজন ফিমেল কলিগ ছিলেন, ওনাকে আমি জানিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট, কারণ যদি কিছু হয়ে যায় একজনকে তো অ্যাটলিস্ট আমার জানাতে হবে। আমার এই অবস্থা হওয়ার সাথে সাথে আমি তাদেরকে ডাকি এবং বলি যে আমার যদি সেন্সলেস হয়ে যায়, আমার খারাপ কিছু হয়, আমার হাজব্যান্ডকে আপনারা জানিয়েন। তো ওনারা তখন আমাকে নিজেরাই হসপিটালে নিয়ে যায়। 2 ঘন্টা পরে আমার স্বামী এবং আমার মা আসেন। আমাদের একটা রুলস আছে, 2 দিনের বেশি যদি লিভ হয় সেক্ষেত্রে আপনাকে মেডিকেল ডকুমেন্ট সহ লিভ অ্যাপ্লাই করতে হয়। তখন যখন আমি মেডিকেল রিপোর্টস জমা দিই, ওখানে তো লেখা থাকে, আমার এখনও মনে আছে, আই ওয়াজ 14 উইক প্রেগনেন্ট, 14 সপ্তাহের প্রেগনেন্সি। সেইভাবে আমার অফিস জেনে ফেলে। হঠাৎ করে অ্যাডমিনের একজন সহকারী এসে আমাকে বলে, আপা আপনি কেমন আছেন, কি অবস্থা, আমরা তো জানি আপনি প্রেগনেন্ট, অফিসিয়ালি তো জানান নাই। তো তখন আমি বললাম ঠিক আছে ভাইয়া, যেহেতু জেনেই ফেলেছেন দোয়া করেন, আর আমি খুব শীঘ্রই ম্যাটারনিটি লিভের জন্য অ্যাপ্লাই করব। আমাদের রোজার ঈদে তো লম্বা একটা ছুটি আছে, 9-10 দিনের, ছুটিটা কাটিয়ে এসে আমি লিভটা অ্যাপ্লাই করব। মোটামুটি প্রেশারাইজই করছিলেন যে আপনি এখনই অ্যাপ্লাই করেন, এখনই করেন। তখন আমার ডেটটা এখনও মনে আছে, 24শে মার্চ। তো আমি একটা মেইল করলাম যে আমার এত তারিখে আমার সম্ভাব্য ডেলিভারি ডেট, আমি কোম্পানির পলিসি অনুযায়ী, লেবার ল অনুযায়ী আমি এটা জানি, আমার কোম্পানি পলিসি কি বলে সেটা আমি জানি না, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আমার ম্যাটারনিটি লিভের ব্যাপারে কথা বলতে চাই। 2-3 ঘন্টা পরপরই তারা একটা অনলাইন মিটিং কল করে। এবং সবসময় আমাদের অফিস থেকে যদি কোনো অনলাইন মিটিং কল করা হয়, বলা হয় তাদের অ্যাটেন্ডি কারা, এজেন্ডা কি। ওই দিন আমাকে কোনো এজেন্ডা বলা হয় না, অ্যাটেন্ডি কারা বলা হয় না। জিজ্ঞেস করাতে আমার সাথে খুব বাজে ব্যবহার করা হয় যে আপনি বাধ্য মিটিং অ্যাটেন্ড করতে, এত প্রশ্ন কেন করছেন। পরে আমি মিটিংটা অ্যাটেন্ড করলাম, দেখলাম যে সেই মিটিংয়ে তারা তাদের একজন লয়ারকে নিয়ে এসেছে, যে লয়ারের কোনো পরিচয় আমি আগে থেকে জানি না। আমাকে বলে, সঞ্জনা আপনি ভালোই কাজ করছেন, আপনার প্রতি আমাদের কোনো কমপ্লেন নাই, আমাদের কোম্পানির অবস্থা ভালো না, আমরা কোম্পানি বন্ধ করে দিচ্ছি, আপনি কালকে হ্যান্ডওভার দিয়ে এসে আপনার অফিসে আসতে হবে না, আপনাকে আমরা 1 মাসের বেতন দিয়ে দিচ্ছি, আপনি যদি ভালো ভালো রেজিগনেশন করেন, না হলে তো আমরা আপনাকে অসম্মানিত করতে চাই না, না হলে তো আসলে আমাদের অন্যভাবে যেতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আই রেসপেক্ট ইউর ডিসিশন, কিন্তু যদি এটাই হয়ে থাকে কোম্পানির অবস্থা খারাপ, তাহলে তো আমি না, সেই সাথে তো আমার সাথে তো আমার আরও অনেককে আপনারা লে অফ করবেন, তা কাদের কাদের লে অফ করছেন আমি জানতে পারি। এবং বললাম আমার হাতে তো অনেকগুলো অনগোয়িং প্রজেক্ট আপনাদের, ইট ওয়াজ এ গ্রুপ অফ কোম্পানি, অনেকগুলো কনসার্ন আমি দেখতাম, আমি একটা লিডিং পজিশনে ছিলাম। বললাম একদিনের ভেতর আমি জায়গা ছেড়ে চলে যাবো, আপনাদের ব্যবসায় ক্ষতি হবে না। ওনারা তখন কোনো কথা বলতে পারে না, ওনারা তখন থেকে আমার সাথে আরও মিসবিহেভ শুরু করে। আমি আমার লয়ারকে জানাই। পরের দিন 25শে মার্চ আমি অফিসে যাই, ওরা আমাকে কোনো কাজ করতে দেয় না, আমাকে কোনো কাজের মধ্যে ইনভলভ করতেছিল না, আমি ওনাদের সাথে বসতে চাই, ওনারা বসে না। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম পুরোটা সময়। তারপরে 26শে মার্চের ছুটি হয় এবং 27শে মার্চ ওনারা আরেকটা মিটিং কল করে আমাকে লিটারেলি হুমকি দিতে থাকে। ইভেন একটা পর্যায়ে আমাকে বলে আমি প্রেগনেন্ট কিনা এটাতে তাদের সন্দেহ আছে, অফিস থেকে আমার প্রেগনেন্সি টেস্ট করাবে। তখন আমি বললাম যে ঠিক আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। ততদিনে আমার অ্যানোমালি স্ক্যানের সময় হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে, আমার তো অ্যানোমালি স্ক্যানের সময় হয়ে গেছে, আই ওয়েলকাম ইউ, আপনারা আমার সাথে স্ক্যানে চলেন, দেখেন। আমার বস থাকেন দেশের বাইরে, আমি তো ওনাকে রিচ করতে পারছি না। একটা পর্যায়ে উনি আমাকে কল করেন, হোয়াটসঅ্যাপে কল করে খুবই বাজে বিহেভিয়ার করেন, হুমকি দিতে থাকেন। আমি খুবই ইনসিকিউর বোধ করি। আমি আমার হাজব্যান্ডকে জানাই, আমার হাজব্যান্ড বলে তুমি এখনই অফিস থেকে বের হয়ে যাও সঞ্জনা,
এবং আমার লয়ার বলে আপনি থানায় গিয়ে একটা জিডি করেন। দেন আমি গিয়ে থানায় আমি জিডি করি। এটা জানা মাত্র ওনারা আমাকে টার্মিনেট করে। আমার 12 বছরের ক্যারিয়ারে আমি কোনো দিন চাকরিচ্যুত হই নাই। আমি 5.5 মাস প্রেগনেন্ট অবস্থায় আমার পার্মানেন্ট জব থেকে বিনা দোষে বিনা কারণে আমাকে টার্মিনেট করা হয়। বিষয়টা আমার জন্য কতটুকু অপমানের। আমি অনেক সম্মানের সাথে কাজ করেছি, আমাকে কোনোদিন চাকরিচ্যুত হতে হয় নাই। আর আপনি কি বুঝতে পারছেন যে আমি একটা প্রেগনেন্ট, মানে কি আমার প্রেগনেন্সিটা আমার অপরাধ? আমি প্রেগনেন্ট হওয়ার কারণে আমাকে চাকরিচ্যুত করা হলো। শুরু হলো আমার অনেক বড় একটা যুদ্ধের শুরু ছিল এটা। জাস্ট ছোট্ট একটা বেবি স্টেপ ছিল থানায় জিডি, টার্মিনেটেড হওয়া, আমার বেতন বোনাস আটকে দেওয়া। কর্পোরেটে মেয়েরা কেন ভয় পায়? মনে করে যে আরে আমি যে এখানে এই অনিয়ম অবিচারের বিরুদ্ধে আমি যে সোচ্চার হব, এরপর তো আমাকে আর কোনো প্রতিষ্ঠান চাকরি দিবে না। আমি বললাম যে আমি একটা নজির সেট করতে চাই, একটা শিক্ষা ওনাদের দিতে চাই যে প্রেগনেন্সি কোনো পাপ না। একটা প্রেগনেন্ট মেয়ে সম্মান ডিজার্ভ করে। সে কোনো অপরাধ করে নাই যে প্রেগনেন্ট হলো আর ধাক্কা দিয়ে আপনি চাকরি থেকে বের করে দিলেন আপনার ইচ্ছা মতো। সে একটা মানুষ, সে একজন নারী, সে একজন মা। আপনাকে রেসপেক্ট করতে হবে। আমি যেটা করি যে আমি লিগ্যাল নোটিশ পাঠানোর প্রিপারেশন নেই। পার্মানেন্ট এমপ্লয়িকে বিনা দোষে টার্মিনেট করলে একটা কম্পেনসেশন দিতে হয়, স্যালারি। আর একজন পার্মানেন্ট মহিলা প্রেগনেন্ট এমপ্লয়িকে যদি আপনি বিনা দোষে টার্মিনেট করেন, এটা তো একটা অপরাধ। সে তখনও আপনাকে তার যে ম্যাটারনিটি বেনিফিট ফুললি তাকে আপনার দিতে হবে। লিগ্যাল নোটিশ পাওয়ার পরে তারা কোনো ধরনের কোনো মিউচুয়াল না করে আমাকে হ্যারাস করা শুরু করে, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে। এবং আমি তখন 6 মাসে প্রেগনেন্ট। এবং কতটুকু ঘৃণিত চিন্তা ভাবনা, তারা এটা চেয়েছে যে আমাকে প্রেগনেন্ট অবস্থায় জেল খাটাবে, শিক্ষা দিয়ে ছাড়বে। আমার একটা জব অফার আসলো। আমি নিজে থেকেই খুব ফ্রাস্ট্রেটিং ওয়েতে বললাম আমি তো প্রেগনেন্ট, আমি তো মনে হয় না চাকরিটা করতে পারবো, আপনারা কি আমাকে নেবেন? তো ওরা বললো হ্যাঁ আপনি প্রেগনেন্ট, তো কী হয়েছে, আপনাকে আমরা চাকরিতে অনবোর্ড করতে চাই। আমি ফার্স্টে বিশ্বাস করতে পারছিলাম না নিজেকে, ভাবতেছিলাম কি স্বপ্ন দেখতেছি। অ্যান্ড দেন পরে আমি বললাম ওয়াই, তখন বললো যে উই ডু বিলিভ ইন ইউর ক্যাপাবিলিটিস অ্যান্ড ক্যালিবার। আমরা আপনার লিঙ্কডইন প্রোফাইল দেখেছি, আমরা আপনার কাজ দেখেছি। মোস্টলি আই ওয়ার্ক ফ্রম হোম, এবং আমার যখন দরকার পড়ে একান্তই, তখন ওনারা আমাকে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দেয়। আমি অফিসে গিয়ে মিটিং কন্ডাক্ট করি, শুটিং কন্ডাক্ট করি, তারপর আমি চলে আসি। 8 মাসে আমার ডেলিভারি করতে হয় থ্রু ইমার্জেন্সি সি সেকশন। দেন জুলাইয়ের 8 তারিখে আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে ইজাহান আমার কোলে আসে, সুস্থ সুন্দরভাবে আসে, যদিও প্রিটার্ম বেবি। আমাকে অনেক স্ট্রাগলের ভেতর দিয়ে যেতে হয়েছে। কারণ কি? কারণ আমি একটা মেয়ে। কী ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বুলি, ইভেন আমি কেন দেরিতে বিয়ে করছি সেটা নিয়েও বুলির শিকার হতে হয়েছে। আমি কেন টিকে আছি? কারণ আমি কখনো হার মানি নাই। আমি সবসময় একটা জিনিস চিন্তা করেছি, আমার কোনো দোষ আছে কিনা, আমার কোনো ড্রব্যাক আছে কিনা, আমার মধ্যে কোনো কমতি আছে কিনা। যখন দেখলাম না, আমি আয়নায় নিজের সামনে দাঁড়াতে পারি, চোখে চোখ রাখতে পারি, নিজের চোখে চোখ রাখতে পারি, আমি অনেস্ট, আমি 100% কি বলবো লয়াল, তখন আমার কাছে মনে হয়েছে আমি কেন গিভ আপ করবো। আমি গিভ আপ করিনি। অনেক শক্ত মানুষগুলোও কিন্তু আসলে একটা সময় গিয়ে টায়ার্ড হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ওইরকম মোমেন্টগুলো আমারও ছিল। আমি অনেকবার ভেঙে চুরে আজকে এই নিজের আমাকে আমি গড়েছি। আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আল্লাহর দেয়া আমার সবচাইতে বড় গিফট। আর ইজহান নামের অর্থ এটা, গিফট ফ্রম গড, গিফট ফ্রম আল্লাহ। তো ওকে পাওয়ার পিছনে যে এত কষ্ট, এত স্ট্রাগল, মানে আমি মাঝে মাঝে ওকে বলি যে তোর জন্য এত কষ্ট করছি, তুই বড় হয়ে শুনবি, মাকে কখনো কষ্ট দিবি না, যে তোকে পেটে নিয়ে কত কষ্ট করছে মা। তো এখন আমার সামনে সুস্থ আছে, ভালো আছে, আমি ওকে হাসতে দেখি, খেলতে দেখি, কাঁদতে দেখি। এবং তখন আমার মনে হয় যে যুদ্ধ জয় করার পর ট্রফি হয় না, তো ও হচ্ছে আমার ট্রফি। আমার মনে হয় যে এটা আমার অ্যাওয়ার্ড। আমার ইচ্ছা করে আমি সবাইকে দেখাই যে জাস্ট এটা আমার ট্রফি।